নমস্কার সকলকে। ভয়েস অফ লবঙ্গতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। প্রথমেই আপনাদের সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং প্রণাম জানাই। তার সঙ্গে সঙ্গে বলি, আজকে চরিত্র কথনে আমরা রথযাত্রা সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সকলে সঙ্গে থাকুন। রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে। রথ শব্দের আভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি, এবং যাত্রা হলো কোথাও গমন, অতিবাহন বা তীর্থযাত্রা। অন্যদিকে জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাজ থেকে আসে। এটি জগৎ ও নাথ এই দুটি শব্দের সংমিশ্রণে গঠিত। যেমন জগৎ অর্থাৎ যার মূল ধাতু গম, অর্থাৎ যা কিছু চলে যার অর্থ। তার পাশাপাশি নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয়, এই দুটির সংমিশ্রণে গঠিত। সুতরাং জগন্নাথের অর্থ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যম্নুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। ঠিক তখনই এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ আসছে। 6 থেকে 7 দিন বাদে রাজা যখন বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে পারে। তারপর থেকে প্রভু জগন্নাথের পুজো এইভাবেই হয়ে আসছে। কথিত আছে আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পরে মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলা হয়। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো। আজ সোজা রথ, শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। জানা অজানা বিভিন্ন রকম তথ্য, এগুলো আপনারা অনেকেই জানেন, কেউ কেউ হয়তো জানেন না। যেমন এই যে রথযাত্রার ইতিহাসটা, এই যে ইন্দ্রদ্যম্ন রাজার যে ঘটনাটা, সেটা আমি জানতাম না। মানে জানতাম এরকম একটা কিছু, কিন্তু প্রপারলি জানতাম না। তো এটা নিয়ে ঘাঁটতে গিয়ে পেলাম জিনিসটা, দেখলাম তুলে ধরা উচিত। পুরো অ্যারেঞ্জমেন্টটাই খুব কম সময়ে করা। কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও আজকে রথযাত্রা কে কীভাবে
উদযাপন করলেন, কে কীরকম কাটালেন জানিয়ে যাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওই আনন্দ কথার জন্য আসবে এবং আপনারা আমাকে আনন্দ কথার জন্য যেভাবে লেখা পাঠাচ্ছেন, সৎসঙ্গী গুরু ভাইয়েরা, দাদারা, মায়েরা যেরকম করে ডিপি ওয়ার্কসের কথা লিখে পাঠাচ্ছেন, আমি, সোনাই দিদি, আমরা জিনিসটা নিয়ে খুব খুশি হয়েছি। আর আমরা চাই এইভাবেই ঠাকুরের কাজ এগিয়ে যাক আমাদের মতো করে। তো সকলের সঙ্গে থাকুন। যাদের কাছে ভিডিও যাচ্ছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতদূর যখন শুনেছেন তখন বলবো যে যদি চান আনন্দ কথার জন্য লেখা পাঠাতে পারেন। সেটা যে কোনো ঘটনা হতে পারে, আপনার জীবনের যে কোনো আনন্দের ঘটনা আমাদেরকে লিখে মেইল করতে পারেন, অথবা যারা যারা ফেসবুকে মেসেঞ্জারে পাঠাতে চান তারা পাঠাতে পারেন। আচ্ছা, আর আমাদের সৎসঙ্গী গুরু ভাই, দাদা ও মায়েদের কাছে আনন্দের ঘটনা মানে ঠাকুরের ঘটনা, তারপরে ডিপি ওয়ার্কসের ঘটনা, সেইগুলো অবশ্যই আপনারা পাঠাচ্ছেন। যেভাবে পাঠাবেন সেইগুলো নিয়ে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। তো সকলে সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আনন্দ কথার সঙ্গে। ধন্যবাদ।